নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং সেই নির্দিষ্ট যে লক্ষ্য উদ্দেশ্য সর্বোপরি শেষ হয় যেখানে অর্থের জায়গায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষ চায় অর্থ রোজগার করতে, সেটা সঠিক পথে, আবার কেউ বেঠিক পথে। সঠিক পথ অবলম্বন করে যে অর্থ আপনি রোজগার করবেন সেটা আপনি সঠিক জায়গায় দেখবেন ইনভেস্ট হচ্ছে। আপনার সেই অর্থটা ব্যবহার করে যার জন্য ব্যবহার করছেন তার উন্নতি হচ্ছে। এটা কিন্তু বাস্তব ঘটনা। এবং তার সঙ্গে সঙ্গে এই যে অর্থ রোজগার করা, দেখবেন বহু মানুষ রয়েছে তারা জন্মসূত্রে অর্থাৎ জন্ম থেকেই আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবনযাপন করে। আবার কিছু মানুষ জন্মগ্রহণের পর তারা একটা খুব ভালো জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ বলা হয় যে জিরো থেকে হিরোতে পৌঁছে যাওয়া। আবার অনেক মানুষ আছে সেই হিরোর থেকে জিরোতে পৌঁছে যাওয়া। এগুলো প্রত্যেকটার কানেকশনগত জায়গা। আমি সেই জন্য বারবার বলি যে আমাদের জন্মছক যে 360 ডিগ্রির মধ্যে 27টা নক্ষত্র অবস্থান করছে এবং 9টা গ্রহ রয়েছে এবং 12টা রাশি রয়েছে, এর প্রত্যেকটা কম্বিনেশন কানেকশন রয়েছে। সেই জন্য 360 ডিগ্রির মধ্যেই 12টা ভাব, যেগুলোর প্রত্যেকটা ভাবের মান 30 ডিগ্রি করে আছে। এবং ওই 12টা ভাবের মধ্যে 27টা নক্ষত্র রয়েছে, যে নক্ষত্রগুলোর প্রত্যেকটার মান আছে 13 ডিগ্রি 20 মিনিট করে। এবং তার মধ্যে প্রত্যেকটা নক্ষত্রের আবার 4টে করে পাদ রয়েছে, যে তার মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। এই কানেকশন কম্বিনেশন এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা সেই জাতককে কখনো ভালোর দিকে নিয়ে যাচ্ছে, কখনো খারাপের দিকে নিয়ে যাচ্ছে, কখনো শত্রু তার কবলে ফেলে দিচ্ছে, কখনো বেহিসাবি কাজের মধ্যে ঠেলে দিচ্ছে, কখনো আবার যে কাজটা করেনি তার দায়ভার চাপিয়ে দিচ্ছে, কখনো কখনো হঠাৎ করে কোনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে। সেই জন্য তার কিন্তু আবার বলছি, আগাম অর্থাৎ তার প্রেডিকশন, তার ক্যালকুলেশন, সেই জাতক জাতিকার ক্ষেত্রে কি করলে ভালো হবে, কি করা উচিত না, সেগুলো প্রত্যেকটার ওই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক যে গাইডলাইন, সেটা তার জীবনকে কিন্তু সঠিক দিশা দেখায়। সেই জন্য অ্যাস্ট্রোলজি অতীব গুরুত্বপূর্ণ বর্তমান চলার বা বর্তমান সমাজ ব্যবস্থায়। এবং এর সঙ্গে যুক্ত রয়েছে আপনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, তার সমাধানের জায়গাও রয়েছে এবং নির্দিষ্ট ওয়েতে। আমি তো বারবার বলি যে ক্যালকুলেশনটা মেন, যেটা অ্যাস্ট্রোলজির মাধ্যমেই আপনাকে তার নির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে। সেই জন্য একটা জাতক জাতিকা যেটা মেন উদ্দেশ্য যে অর্থ রোজগার করা, অর্থ স্বাবলম্বী হওয়া। আপনি আর্থিক স্বাবলম্বী যখন হবেন তখন আপনার চাওয়া পাওয়ার মধ্যে দেখবেন যে একটা সামঞ্জস্য আসছে। আপনি মানুষের স্নেহ মমতার থেকে আরম্ভ করে, ভালোবাসার থেকে আরম্ভ করে, শ্রদ্ধার থেকে আরম্ভ করে সব কিছু পাবেন যদি আপনার অর্থ থাকে। এবং এই অর্থটা একটা বড় রকমের পাওয়ার আপনার জীবনে কাজ করে। হ্যাঁ, আপনার সামাজিক প্রতিপত্তি পাওয়ার, সেটাও কিন্তু ওই অর্থের জায়গার থেকে কানেক্ট করে। আপনি একটা জায়গায় আছেন, তার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কতটা আপনি স্টেবল থাকতে পারবেন সেটা আপনার অর্থ কানেক্ট করে। তাই এই অর্থ সবার জীবনে কিন্তু আসে না। বহু মানুষ অর্থ রোজগার করে অর্থ খরচ করে ফেলে। বহু মানুষ অর্থ রোজগার করে দিনের পর দিন ভালো জায়গায়, স্বাবলম্বী জায়গায় যাওয়ার জন্য, ওই জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করছে, যাচ্ছেও। আবার বহু মানুষ চেষ্টা করেও তারা অর্থকে সঞ্চয় করে রাখতে পারছে না। হয়তো খুব বড় জায়গায় চাকরি করছেন, বড় কোনো ব্যবসা করছেন, কিন্তু অর্থকে ধরে রাখতে পারেন না। এগুলোর প্রত্যেকটার কানেকশনগত জায়গা, সেগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে বলবো। এবং যদি আপনার ক্ষেত্রে সেই জায়গা থাকে, তার প্রতিকার প্রতিবিধানও আছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারংবার বলি এবং সেটাই করে দেখাই।
সেই জন্য দেখুন, অর্থ আপনার অষ্টম ভাবকে সেই কানেক্ট করে। আপনার হাতের লিকুইড মানি কতটা থাকবে সেটা আপনার দ্বিতীয় ভাব থেকে ইঙ্গিত করে। নগদ অর্থ কতটা আপনি রোজগার করবেন সেটা আপনার দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। এবং অর্থর কোনভাবে আপনি খরচ করবেন সেই খরচের জায়গাটা আপনার সপ্তম অষ্টম ভাব থেকে কানেক্ট করে। সপ্তম ভাব বহুত পাওয়ারফুল, এবং তার সঙ্গে, কারণ সপ্তম হচ্ছে আপনার চেতনা, আপনার কামনা, সপ্তমকে কানেক্ট করে। তা আপনার মধ্যে যে চেতনা এসছে, আপনার মধ্যে যে কামনা এসছে, সেটা চরিতার্থ করার জন্য প্রয়োজন হচ্ছে আপনার ওই অর্থ, যেটা সেকেন্ড হাউস, যেটা নগদ অর্থ। সেই নগদ অর্থর মাধ্যমে আপনি আপনার জীবনের কামনা বাসনাকে পূরণ করতে পারবেন, সেটাও অর্থের বিনিময়ে। এবং সেটা যদি আপনার বেহিসাবি কানেক্ট করে, এবং বেহিসাবি হচ্ছে অষ্টম ভাব। বেহিসাবি আপনার অষ্টম ভাব, বেহিসাবি হচ্ছে আপনার আয়ুস্থান, এবং সেটা হচ্ছে ওই অষ্টম ভাব। একটা জাতক জাতিকার দেখবেন যে অনেক সময় বড় রকমের লস করে ফেললো, বড় রকমের অর্থ ক্ষতি করে ফেললো। তার ক্ষেত্রে কিন্তু জানবেন তার জীবনের একটা বড় রকমের চরম পরিণতির জায়গা চলে গেল। তার মৃত্যুতুল্য যন্ত্রণায় সে কিন্তু ভোগ করবে। তাই ওই মৃত্যুস্থান, আয়ুস্থান যে অষ্টম, সেটাই আপনার জীবনের অর্থের সঞ্চয়ের জায়গা দেখা হয়। সেই জন্য বলছে যে অর্থ কষ্ট কাদের কাদের হতে পারে, এবং এই অর্থের জায়গা বলছে 2-5, এবং এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে, এবং সেই মত অনুযায়ী 2-4-5 অর্থাৎ দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব, এদের ক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে পাওয়ারফুল জায়গা থাকে, এবং এরা যদি একে অপরের ভাবে কানেক্ট করে, তাহলে সেটা একটা অতীব শুভযোগ বলা হয়, যেটা প্রচুর অর্থ রোজগারের একটা জায়গা বলা হয়। এবং এই অর্থ আপনার জীবনে প্রচুর প্রচুর আসবে। অর্থাৎ এই জাতক জাতিকার বলছে মানে সুখের বন্যায় প্লাবিত হবে। অর্থাৎ অর্থ কত আসবে বুঝতে পেরেছেন? মানে অনেক সময় দেখবেন অর্থের ওপর বসে থাকা, বহু মানুষের জীবনে এরকম ঘটে। অর্থাৎ কারোর জন্মছকে দ্বিতীয় হচ্ছে লিকুইড মানি বা নগদ অর্থ। চতুর্থকে তার জায়গা, চতুর্থ হচ্ছে সংসারের নির্দিষ্ট নিজের গৃহ সংসার, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ হচ্ছে দশমের সপ্তম কানেকশান। চতুর্থর তার যে কানেকশান, এবং এই কানেকশান হচ্ছে চতুর্থ তার পড়াশোনার জায়গা। আমি যদি প্রথম থেকে বলি, একটা জাতক জাতিকার চতুর্থ ভাব যদি ভালো হয়, সে পড়াশোনা, মেধাবী শক্তি হয় পঞ্চম থেকে, আর নবম থেকে হয় তার ভাগ্যর জায়গা, উচ্চ শিক্ষার যোগ, আর একাদশ হচ্ছে সাকসেস। এই কটা পয়েন্ট যদি কানেক্ট করে একটা জাতক জাতিকার, সে জীবনে ছোটোর থেকে ভালোভাবে সে পড়াশোনা করবে, ভালো জীবনে উন্নতি করতে পারবে, তার মেধা শক্তির সঙ্গে উচ্চ শিক্ষার যোগ হবে, এবং সে তার কেরিয়ারকে অতীব উন্নত জায়গায় নিয়ে যাবে। এবং এই কটা জিনিস হলেই তো আপনি অর্থ রোজগার করতে পারবেন, প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন, প্রচুর অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। এবং এই কানেকশানটা যাদের মধ্যে রয়েছে, যাদের ক্ষেত্রে আছে, তারা দেখবেন আজকে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে। এই কানেকশান যে যাদের মধ্যে রয়েছে, সেই হয়তো খুব গরিব পরিবার থেকেও আজকে ভালো জায়গায়, রিচ ফ্যামিলিতে বিলং করছে। তাহলে এই কানেকশানটাই তার ক্ষেত্রে, কিন্তু ওর মধ্যেই রয়েছে অষ্টম ভাব, অর্থাৎ সপ্তমের দ্বিতীয় ভাব, অতীব নেগেটিভ ভাইব্রেশন দেয় অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখবেন যদি কোনো কারণে কারোর জন্মছকের অষ্টম ভাব যদি বক্রী থাকে, অর্থাৎ অষ্টম পতি বক্রী হয়ে যায়, অষ্টমে যদি কোনো বক্রী গ্রহ গিয়ে অবস্থান করে, অষ্টমপতি যদি কোনো কারণে নিচস্থ হয়ে যায়, আবার অষ্টমপতি যদি দগ্ধ হয়ে যায়, অষ্টমের দগ্ধ কোনো গ্রহ যদি গিয়ে অবস্থান করে, এবং অষ্টমপতি যদি কোনো
শত্রু গৃহে অবস্থান করে, এগুলো প্রত্যেকটা কানেকশন। অর্থাৎ বলা হচ্ছে অষ্টমপতি যদি বক্রী হয়, অর্থাৎ আপনার জন্মছকে দেখা হচ্ছে অষ্টমপতি, অর্থাৎ লগ্ন হচ্ছে আপনার মেষ লগ্ন, আপনার অষ্টমপতি হচ্ছে, অর্থাৎ আপনার অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি, এবং বৃশ্চিক রাশির যে অধিপতি সে হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল যদি বক্রী হয়ে যায় তাহলে আপনি জানবেন যে আপনার অর্থ রোজগারের ক্ষেত্রে আপনি কোনোদিনই স্বাবলম্বী হবেন না। আবার কোনো কারণে দেখা গেলো ওই অষ্টম ভাবে কোনো একটা গ্রহ গিয়ে বক্রী অবস্থায় হয়ে আছে, তাতেও জানবেন যে যখন অন্তর্দশা, দশা, অন্তর্দশা কানেক্ট করবে আপনার জমানো অর্থ সব শেষ করে দেবে। তাই অষ্টম কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। আবার দেখা গেলো সেই অষ্টম মঙ্গল সেখানে শনি গিয়ে অবস্থান করছে, যেটা তার চরম শত্রু। সে হতে পারে আপনার জন্মছকের হয়তো দশমপতি, একাদশপতি, কিন্তু সেই অষ্টমে গিয়ে অবস্থান করলো। দেখুন, ক্যালকুলেশন করুন, সেই অষ্টমে গিয়ে দশমপতি, একাদশপতি সে গিয়ে অবস্থান করছে, কি হবে? অষ্টম, অষ্টম দুস্থান। এবং এই দুস্থানে গিয়ে আপনার কর্মক্ষেত্র, কর্মর পরিবর্তন হবে, কর্মের সফলতা পাবেন না, কর্ম সর্বদাই একটা অশান্তির মধ্যে, কর্মের সাকসেস ক্ষেত্রে বাধা হয়ে যাবে। তাহলে এই অষ্টম কানেকশন দিয়ে যাচ্ছে। সেই জন্য অষ্টম কিন্তু একটা জাতক জাতিকার জীবনের একটা বিরাট বিরাট চরম জায়গা। কারণ এই অষ্টম হচ্ছে আপনার জন্মছকের দশমের একাদশ, অর্থাৎ আপনার জীবনের কর্মের সফলতা, আপনার জীবনের কর্মের সফলতা আপনার জীবনের ওই অষ্টম ভাব। কারণ দেখবেন জন্মছকের অষ্টম ভাবে অবস্থান করছে শনি রাহু, কারোর জন্মছকে মঙ্গল রাহু। এই কম্বিনেশন আপনাকে আপনার কর্মের ক্ষেত্রে বাধা তৈরি করে, আপনার কর্মের সফলতা দেয় না। আর আপনি কর্মের সফলতা যদি না পান, কর্মের যদি আপনার সুযোগ সুবিধাগুলো না পান, তাহলে আপনি জীবনে তো কোনোদিন অর্থ রোজগার করতে কিছু সামান্য পারবেন, কিন্তু সেগুলো দৈনন্দিন আপনার যে খরচ সেটা মেটাতেই আপনার শেষ হয়ে যাবে, বরঞ্চ আপনার অর্থ লোন হিসাবে নিয়ে নিতে 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 শেষ হয়ে যাবেন। দেখবেন অনেক সময় এইভাবে চলতে গিয়ে তার পৈতৃক সম্পত্তি পর্যন্ত বিক্রি হয়ে যায় এই কানেকশন। এবং এইগুলো পুষে যত রাখবেন আপনি দিনের পর দিন দেওয়ালে পিঠ ঠেকে যাবে আপনার, কারণ প্রত্যেকটা অশুভ কানেকশন। এই দেখবেন কখনো কখনো কারো জন্মছকে যদি শনি মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে রবির কানেকশন হয়ে যায়, বা শনি রবি এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল রাহু কানেকশন হয়ে গেল, বা মঙ্গলের কানেকশন হয়ে গেল, বুধের কানেকশন হয়ে গেল, তাহলে এই সকল জাতক জাতিকারা আর্থিক অর্থ তাদের জীবনের একটা চরম কঠিন জায়গা তৈরি করে দেবে। কারণ অর্থ তাদের কোনোদিন তাকে স্বাবলম্বী করতে দেবে না। অর্থাৎ অর্থের টান, অর্থের সমস্যা তার জীবনে থেকেই যাবে, এবং সারাটা জীবন সে পরিশ্রম করে যাবে, হার্ড পরিশ্রম করে যাবে, মানুষের সেবা করে যাবে, কিন্তু অর্থ তাকে কোনোভাবে সাথ দেবে না। পরিশ্রম করবে, কষ্ট করবে, সব কিছু করবে, দেখবেন অর্থ দেওয়ার সময় তার কাছে যেন একটু সামান্য, তাকে যে অর্থটা দেবে সে যেন না, মানে তাকে দিতেই যেন কষ্ট। তাহলে এরকম পরিণতি হয়ে যায়। এগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশন আমি বারবার বলছি, এবং এই কষ্ট বহু মানুষের থাকে। এবং সেই জন্য বলছে যে অষ্টমপতি যে ঘরে গিয়ে থাকে তার, অর্থাৎ অষ্টমপতি যেভাবে গিয়ে অবস্থান করছে সেই ভাবটাও যদি কোনো কারণে তার শত্রু জায়গা হয়ে যায়, অর্থাৎ আমরা যে উদাহরণটা নিয়ে এসেছিলাম সেই নেটাল চার্ট অনুযায়ী অষ্টম, অর্থাৎ আপনার লগ্ন যদি মেষ রাশি হয় তাহলে আপনার অষ্টম হচ্ছে বৃশ্চিক রাশি এবং তার অধিপতি হচ্ছে মঙ্গল। সে যদি গিয়ে দেখা হলো জন্মছকের আপনার দশমে গিয়ে অবস্থান করছে বা একাদশে গিয়ে অবস্থান করছে শনির ঘরে, অর্থাৎ দশমে বলবো না, এখানে একাদশকে কানেক্ট করতে হবে। দশমে কিন্তু এই মঙ্গল আবার তুম্বস্থ ফল দেয়, তাই একাদশে যখন কানেক্ট করে যাবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা। কারণ একাদশ সেখানে অষ্টমপতির কানেকশন, দুস্থানের কানেকশন হয়ে গেল, তাতে আপনার সাকসেসের ক্ষেত্রে বাধা তৈরি হয়ে যাবে, আপনার জীবনে সাকসেস দেবে না, এবং চরম অবনতি চলে আসবে। এবং একটা সময় গিয়ে
আপনি দেখবেন কোনো না কিছু দিনের পর দিন কিছু করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না। এই সকল জাতক জাতিকার শুরুটা ভালো হয়, শেষ হয় না কোনো কিছু। আজকে এই জিনিসটা শুরু করছে, কালকে ওই জিনিসটা শুরু করছে, কিন্তু সমাপ্তি হচ্ছে না কোনোটার। ওই কিছুদিন করছে, তারপরে মনে হচ্ছে যেন তার জীবনে আর হবে না। আবার কিছুদিন একটা করলো, তার জীবনে আবার মনে হচ্ছে চরম অবনতি, হচ্ছে না, বরঞ্চ শুধু অর্থটাই ড্যামেজ হচ্ছে, অর্থটাই ইনভেস্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো যদি কারোর ক্ষেত্রে জন্ম ছকের কানেকশন থাকে, তাহলে জানবেন যে বেশ কিছু অশুভ যোগ আপনার ক্ষেত্রে রয়েছে। আমি যে বিচার বিশ্লেষণগুলো করলাম আপনি অত হয়তো বুঝবেন না, কিন্তু আপনি পরিণতিটা বুঝবেন। আপনার জীবনের পরিণতি যেটা হচ্ছে, আপনার জীবনের অর্থর যে সমস্যা সেটা আপনি বুঝছেন। আপনি সংসার, আপনার সংসারে সন্তান রয়েছে, আপনার পরিবার রয়েছে, মা বাবা সবাই রয়েছে, কিন্তু আপনি যে পরিশ্রম করছেন সেই পরিশ্রম অনুযায়ী যে অর্থ রোজগার করছেন সংসারটা চালাতে পারছেন না। আবার কখনো কখনো সঞ্চয় করে যে কিছু একটা করবেন সেটা সাহসই পাচ্ছেন না আপনার জীবনে। কারণ জানবেন যে আপনার ক্ষেত্রে এই রকম কিছু না কিছু একটা হয়ে আছে, যার জন্য পরিণতিটা এরকমই হচ্ছে। কিছু কিছু মানুষের দেখবেন যে এগুলো প্রত্যেকটাই যে অশুভ যোগ যেগুলো বললাম ভাবগত কানেকশনের পরিপ্রেক্ষিতে, এছাড়াও বহু মানুষের দেখবেন শাপিত দোষ হয়ে আছে। এই শাপিত দোষ মঙ্গলের সঙ্গে রাহু কানেকশন হয়। মঙ্গল এবং রাহুর যদি কম্বিনেশন কানেকশন ভাবগত জায়গার থেকে সেটা শাপিত দোষ তৈরি করে, তাহলে এরা অভিশাপ থেকে হয় তাদের জীবনে। এবং এরা যখনই অর্থ পায়, সেই অর্থ কখন খরচ করবে সেটা তাদের মাথার একটা বড় রকমের হেডেক তৈরি। অর্থাৎ বলা হয় না যে এদের একটা হেডেক তৈরি হয় অর্থটা খরচ করার ব্যাপার নিয়ে। তা মাথা খারাপ হয়ে যায় যে অর্থটা কখন খরচ করব, এই দোষ থাকলে। এবং সেই অর্থটা দেখা গেলো বেহিসাবি খরচ করে ফেলল। এগুলো সবটাই অশুভ যোগ এবং বেহিসাবি খরচ। আপনি দেখা গেলো জিনিস কিনতে যাচ্ছেন, একটা পকেটে টাকাটা নিয়ে গেছেন, আজকে হয়তো মাইনা পেয়েছেন। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে, আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। মাইনাটা আজকেই পেয়েছেন, বা কোনো ব্যবসা ক্ষেত্রে আপনার আজকে আপনি ক্যালকুলেশন করেছেন, হিসাব টিসাব করেছেন, অর্থ কত আপনার প্রফিট হলো। সেই প্রফিটটা আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন, রাস্তায় কোনো একটা দোকানে গেছেন একটাই জিনিস কিনতে, হয়তো আপনাকে বাড়িতে ফোন করে বলেছে একটা এই জিনিসটা কিনে নিয়ে আসতে, ঢুকলেন, তারপর আপনার চোখে যে কটা ভালো জিনিস লেগে গেল সবগুলো কিনে নিলেন, পকেটে পয়সা রয়েছে এবং সমস্ত অর্থটা ওখানে দিয়ে বাড়ি চলে গেলেন শূন্য হাতে। বাড়িতে গিয়ে দেখলেন আর অর্থ নেই, কারণ সব কিনে নিয়েছেন মনের মতো পছন্দ, এবং আপনি ভালো ভালো জিনিস কিনেছেন, খারাপের দিকে আপনার নজর যাবে না। এবং এটা করার জন্য আপনার বেশ অর্থ সঞ্চয় করতে পারেন না। এগুলো সবটাই অশুভ যোগ। শাপিত দোষ অভিশাপ থেকে হয়। এই শাপিত দোষ যেটাকে বলা হয় সেটা অভিশাপ প্রাপ্ত, এবং এই অভিশাপ প্রাপ্ত অশুভ যোগ আপনার জীবনে প্রত্যেকটা কাজে বাধা তৈরি করে। একটা জাতক জাতিকার শুধু আমি যদি স্টুডেন্ট লাইফ থেকে ধরি, তাহলে তার মধ্যে সেই প্রতিভা থাকা পর্যন্ত সে তার যথাযথ যে নাম্বার পাওয়া সেই জায়গাটা পায় না। কারণ সে অনেক সময় তার জানা জিনিসগুলো ভুল লিখে চলে আসে, বা জানা জিনিসগুলো সে মিস্টেক করে চলে আসে, জানা জিনিসগুলো ছেড়ে দিয়ে চলে আসে। এটা পরিণতি হয় তার সেই নির্দিষ্ট সময়কালের মধ্যে। এটা অভিশাপ, পূর্বজন্মের কর্মফল। এগুলো অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে। কেরিয়ার লাইফে প্রবেশ করবে, তার পড়াশোনার জায়গা তো একটা স্টেজ রয়েছেই। সে হয়তো ফার্স্ট হওয়ার কথা ছিল কিন্তু ফার্স্ট হলো না, সে ফিফথে আছে, থার্ডে আছে, কিন্তু তবুও 10th মধ্যে কানেকশন রয়েছে তার, সে কিন্তু পাচ্ছে। কিন্তু তার হওয়া উচিত ছিল ফার্স্ট পজিশন। তার মধ্যে রয়েছে শক্তি, মেধা, সেগুলো কাজে লাগছে না। কিন্তু পরবর্তীতে তখন কেরিয়ারে গিয়ে দেখা গেলো যে আজকে 11th কানেকশন রয়েছে, অর্থাৎ সে হয়তো 5th রয়েছে, কিন্তু তার নিচে অনেকটা নিচে, তার থেকে অনেক কম মার্কস পেয়েছে, সে তার কেরিয়ার লাইফে অনেক উজ্জ্বলতম জায়গায় চলে গেছে। কিন্তু সেই জাতক সে 5th থেকেও আজকে সেই জায়গায় পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার কারণ হচ্ছে এই শাপিত দোষ।
তাকে লাস্টে গিয়ে আটকে দিচ্ছে, লাস্ট মোমেন্টে গিয়ে তার আটকে দিচ্ছে, কারণ তার সেই অভিশাপের জায়গা রয়েছে। যতদিন না তার প্রতিকার প্রতিবিধান করবেন, জেনে রাখুন আপনার ক্ষেত্রে সেই শেষ মুহূর্তে গিয়ে বাধা তৈরি হবে। সেটা অনেক সময় কর্মজীবনের, কেরিয়ার লাইফে হয়, কখনো বিবাহিত জীবনের ক্ষেত্রে হয়, কখনো সন্তানের ক্ষেত্রে হয়, কখনো জীবনের একটা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন সেটার ক্ষেত্রে হয়। অর্থাৎ সাকসেস, লাইফের সাকসেস, আপনার পরিকল্পনার সাকসেস, আপনি যেটা ভাবছেন, যে পরিকল্পনা করছেন, যে স্টেপে আপনি আগিয়ে যাচ্ছেন, কোথাও না কোথাও একটা ব্যারিকেড তৈরি হয়ে যাচ্ছে, যেটা আপনি পাচ্ছেন না। তাই এই ধরনের অশুভ যোগ, আমি আবার বলছি, বহু মানুষের বহু রয়েছে, 100% কোনো মানুষের মধ্যে নেই, কিন্তু সেই জন্য তার সঠিক গাইডলাইনও রয়েছে। প্রতিকার প্রতিবিধান, সঠিক প্রায়শ্চিত্ত, এগুলো আপনার জীবনকে পরিবর্তন করে। কারণ আপনার অশুভ যোগ, আপনার অশুভ কর্মফল আপনি সঠিকভাবে প্রায়শ্চিত্ত করে আপনি যদি সঠিক ওয়েতে চলেন, সঠিক কিছু দিশা নিয়ে চলেন, সঠিক কিছু গাইডলাইন নিয়ে চলেন, তাহলে আপনি আপনার জীবনের সেই নির্দিষ্ট লক্ষ্যে, আমি বলছি অবশ্যই সেই জায়গায় পৌঁছাবেনই পৌঁছাবেন। কারণ আমাদের জীবনযাত্রা, আমাদের কথাবার্তা, আমাদের সব কিছু আমাদের ক্ষেত্রে পরিবর্তনের দিকে নিয়ে যায়, কখনো ভালো কখনো খারাপ। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কতটা কোন জায়গা, কারণ নিজের দোষটা আমরা নিজেরা বুঝি না। নিজের দোষকে আপনি যদি সমালোচনা করেন, নিজেকে যদি সমালোচনা করতে পারেন, আপনি জীবনে অনেক জায়গা, অনেক বড় জায়গায় পৌঁছাবেন। এটা আমার কথা না, বড় বড় মহাপুরুষ তাদের কথা। তাহলে এইভাবে আপনি চলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন, কোনো কোনো সময়, কারণ এই অর্থটা নিয়ে আজকে কেন বলছি, অর্থই কিন্তু আমাদের বর্তমান জীবনযাপনের ক্ষেত্রে অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার নেই, দেখবেন তার অনেক কিছু কম, অনেক কিছু ঘাটতি, অনেক জায়গায় আপনার সেই গুরুত্ব কমে যাবে। আর এই অর্থ দিয়ে থাকে বা সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দিয়ে থাকে আমাদের জীবনের, আমাদের জন্মছকের নির্দিষ্ট কানেকশন। যদি আপনি গ্রহগত কানেকশন দেখেন, তাহলে বলবো শুক্র গ্রহ। এই শুক্র দ্বিতীয় পতি, শুক্র সপ্তম পতি। শুক্র দ্বিতীয় থেকে লিকুইড মানি দেয়, নগদ অর্থ যেমন আপনাকে দেবে, আবার ওই সপ্তমে গিয়ে অবস্থান করে আপনার জীবনের চাওয়া পাওয়া, আপনার কামনা বাসনা, চরিতার্থের জন্য ওই অর্থকে শেষ করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে সেই সপ্তমের দ্বিতীয় আপনাকে সর্বশান্ত করে দেবে। সেই জন্য দেখবেন যে আপনার চাওয়া পাওয়ার জায়গাটা যদি আপনার লগ্নের সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে আপনার ক্ষেত্রে অতীব ভয়ঙ্কর পরিণতি হতে পারে, যেটা আপনার সাংসারিক জীবনেও অবনতির দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গার তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি তো বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যেমন আগামী দিন, আগামী 16ই মে যে ফলহারানি অমাবস্যার তিথি রয়েছে, কারণ ফলহারানি অমাবস্যা, যে কালী পুজোতে মা তার সন্তানের, অর্থাৎ আপনাদের যে ফল আপনি ভোগ করছেন, সেই অশুভ ফল তিনি হরণ করে নিয়ে আপনাদের শুভ ফল দেবে। এবং এই নির্দিষ্ট তিথিতে যদি তার প্রতিকার প্রতিবিধান নেওয়া যায়, তাহলে আপনিও জানবেন আপনার জীবনের আগামী দিনে এই সব অশুভ জায়গার থেকে আপনি বেরিয়ে গিয়ে শুভ জায়গায় পরিণত হবে, বা শুভ জায়গায় আপনি পৌঁছাবেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। সেই জন্য বলবো, যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নম্বরে যোগাযোগ করবেন। আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে। তার সঙ্গে সঙ্গে বলবো, যে মানুষগুলো বিগত দিনে তাদের প্রতিকার প্রতিবিধান নিয়েছিল, তারা আজকে কতটা ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনুন। তারা আজকে কতটা ভালো রয়েছে এবং কি সময় নিয়ে তারা এসছিল, শুনতে থাকুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী।
আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি এক সমস্যা আমি সমাধান করে দিয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয়। দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি,
অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত তা ভারতবর্ষ ওই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই বাচ্চা না। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে বরং আমার আনন্দের জায়গা। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখেছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এর মধ্যে এসেছেন, তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল
সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে জিজ্ঞাসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।